প্রোস্টেট পুরুষদের একটি বিশেষ গ্রন্থি। এটি মূলত মূত্রথলির নিচের দিকের অংশে থাকে এবং এই গ্রন্থির যখন অস্বাভাবিক কোষ বিভাজন হয়, সেই অস্বাভাবিক কোষ বিভাজন থেকেই একসময় এটি ক্যান্সারের রূপ নেয়। তখন সেই ক্যান্সারকে আমরা বলি প্রোস্টেট ক্যান্সার। বেশ কিছু কারণে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। যেমন আপনার পরিবারের কারো যদি প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস থেকে থাকে, তাহলে আপনার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। আপনি যদি কায়িক পরিশ্রম কম করেন, ডেস্ক জব বেশি করেন, তাহলে আপনার প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে। আপনি যদি চর্বি জাতীয় খাবার, মাংস জাতীয় খাবার বেশি খান, ফলমূল বা শাকসবজি কম খান, তাহলেও আপনার প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। এছাড়া যারা ধূমপান করেন, যারা মদ্যপান করেন, তাদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। বেশ কিছু লক্ষণ আছে যার ফলে আমরা ধারণা করতে পারি কেউ একজন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলো প্রস্রাবের প্রবাহ কমে যাওয়া বা ফ্লো কমে যাওয়া, প্রস্রাবটা থেমে থেমে হওয়া, মনে হওয়া যে মূত্রথলিতে এখনও অনেক প্রস্রাব রয়ে গেছে, করা যাচ্ছে না। অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, অনেক সময় বীর্যের সাথেও রক্ত যেতে পারে। অনেক রুগীরা বলে যে তার বসতে গেলে ব্যথা করে। অনেক রুগীর যাদের প্রোস্টেট ক্যান্সার হাড়ে বা বোনসে ছড়িয়ে পড়ে, তাদের কোমরে বা পিঠেও ব্যথা থাকতে পারে। মূলত এগুলোই প্রারম্ভিক কিছু উপসর্গ, যার ফলে কেউ সন্দেহ করতে পারেন যে তার প্রোস্টেট ক্যান্সার থাকলেও থাকতে পারে এবং তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে প্রোস্টেট ক্যান্সারটি কোন স্টেজে বা কোন পর্যায়ে আছে তার উপরে এবং রোগীর শারীরিক সক্ষমতার উপরে, অর্থাৎ রোগী কী পরিমাণ চিকিৎসা গ্রহণ করতে পারবে। আমরা যদি একদম সহজভাবে বলি, রোগটি যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে সাধারণত আমরা অপারেশন বা সার্জারির মাধ্যমে চিকিৎসা করি এবং সার্জারি পরবর্তী যে মাংস পরীক্ষার রিপোর্ট বা বায়োপসি রিপোর্ট বা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট, তার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে রেডিওথেরাপি বা হরমোন থেরাপি দিয়ে থাকি। যদি প্রোস্টেট ক্যান্সারটি দূরবর্তী কোনো অঙ্গে বা অর্গানে চলে যায়, যেমন হাড়ে, ফুসফুসে, লিভারে, এসব জায়গায় যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা হরমোন থেরাপি ব্যবহার করে থাকি। আমরা কোনো ক্ষেত্রে কেমোথেরাপিও ব্যবহার করে থাকি। তাছাড়া হাড়ের রোগটি ছড়িয়ে গেলে আমরা রেডিওথেরাপিও দিয়ে থাকি। প্রোস্টেট ক্যান্সার শনাক্তকরণের জন্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। সেই সব পরীক্ষা নিরীক্ষাই বাংলাদেশে বর্তমানে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনা দুইভাবেই হয়ে আসছে। শনাক্তকরণের পরে এরপরে যে চিকিৎসা পদ্ধতি, আমাদের দেশের ইউরোলজিস্টরা যথেষ্ট দক্ষ। তারা সুনামের সাথে প্রোস্টেট ক্যান্সারের সার্জারি বা অপারেশন করে আসছেন। আমাদের দেশে যেসব অনকোলজিস্ট আছেন, তারা সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রোস্টেট ক্যান্সারের রেডিওথেরাপিও দিয়ে আসছেন এবং আমাদের দেশের যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিরা আছে, তারা প্রোস্টেট ক্যান্সারের জন্য যে হরমোন থেরাপিগুলো আমরা ব্যবহার করে থাকি বা আন্তর্জাতিক নীতিমালা বা গাইডলাইন অনুযায়ী যেসব হরমোন থেরাপি আমাদেরকে প্রয়োগ করতে বলা হয়, তার প্রায় সব কয়টি থেরাপি বাংলাদেশে উৎপাদিত হয় এবং কিছু বিদেশি ঔষধ বাংলাদেশে আমদানি হয় অফিসিয়ালি। ফলে বিদেশি ঔষধ, দেশীয় ঔষধ, সেগুলো বাংলাদেশে যথেষ্ট সহজলভ্য। কারো পরিবারের যদি ক্যান্সার শনাক্ত হয়, তাহলে যে কাজগুলো করতে হবে, প্রথমত আমাদের মাথায় রাখতে হবে ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। সুতরাং আপনি আপনার আপনজনের একদম নিকটে থেকে তার সেবা যত্ন করতে পারবেন। এর পরবর্তীতে আমাদের মাথায় রাখতে হবে ক্যান্সারের চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং যেহেতু অনেক সময় লাগে, বেশ খরচে চিকিৎসা। সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে মাঝারি মানের বেসরকারি হাসপাতাল নাকি কর্পোরেট বেসরকারি হাসপাতাল, এগুলো আপনাকে খুব ভেবে চিনতে একটু এই সিদ্ধান্তগুলো নিতে হবে। কারণ দেখা যায় যে এই দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রথম পর্যায়ে সবাই তাদের সব টাকা পয়সা খুইয়ে ফেলে, পরবর্তীতে আর চিকিৎসাটা কন্টিনিউ করতে পারে না এবং এই দীর্ঘমেয়াদী চিকিৎসায় রুগীরা এবং রুগীর স্বজনরা মানসিকভাবে বেশ ভেঙে পড়ে। সুতরাং সেক্ষেত্রে একে অপরকে সাহস দেওয়া এবং উচিত হবে না এমন কোনো মন্তব্য করা, কথা বলা যাতে রুগী এবং রুগীর স্বজনরা আরও ভেঙে পড়ে। হ্যাঁ, যেমন অনেকেই প্রশ্ন করে, ডাক্তার সাহেব আপনাকে কয়দিনের সময় দিয়েছেন?
এ ধরনের কোনো প্রশ্ন করলে রোগী এবং রোগীর স্বজনরা আরও ভেঙে পড়ে। সুতরাং এ ধরনের প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকে সাহস দেওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রোগী এবং রোগীর ফ্যামিলি মেম্বারদেরকে মানসিক রোগ বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়া, কাউন্সেলিংয়ের আওতায় আসা, যাতে তারা মানসিকভাবে চাঙ্গা থাকেন এবং চিকিৎসাটা বিরতিহীনভাবে তারা চালিয়ে নিয়ে যেতে পারে। প্রোস্টেট ক্যান্সার পুরোপুরিভাবে নিরাময়যোগ্য একটি ক্যান্সার যদি এটি প্রাথমিক পর্যায়ে থাকে, অর্থাৎ স্টেজ 1 এবং স্টেজ 2-র ক্ষেত্রে আমরা প্রায় শতভাগ নিশ্চয়তা দিয়েই বলতে পারি আমরা এটাকে শতভাগ নিরাময় করতে পারবো। স্টেজ 3-র ক্ষেত্রে কিছু পার্থক্য হয়, আমরা হয়তো সব রোগীকে পুরোপুরি নিরাময় করতে পারি না, কিছুদিন পরে আবার রোগটা ফেরত আসতে পারে, রিকারেন্স হতে পারে। স্টেজ 4-এর ক্ষেত্রে আমরা রোগটা নিরাময় করতে পারি না, রোগটা শরীরে থেকে যায়, কিন্তু আমরা আমাদের যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেগুলো ব্যবহার করে রোগীর যে প্রত্যাশিত আয়ুষ্কাল বা লাইফ এক্সপেক্টেন্সি এটাকে বাড়াতে পারি এবং রোগীর যে উপসর্গগুলো থাকে, যে কষ্টগুলো থাকে, সেগুলো আমরা প্রশমিত করতে পারি। অর্থাৎ সে অর্থে আমরা বলতে পারি প্রোস্টেট ক্যান্সার নিরাময়যোগ্য, এবং যেখানে নিরাময়যোগ্য না সেখানে আমরা আমাদের চিকিৎসা পদ্ধতিগুলো ব্যবহার করে রোগীকে ব্যথামুক্ত, কষ্টমুক্ত একটা জীবন উপহার দিতে পারি। শুধুমাত্র ঔষধের দ্বারা প্রোস্টেট ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময় করা বেশ কষ্টসাধ্য, তবে আমরা একদম অ্যাডভান্সড স্টেজের প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আমরা ঔষধের মাধ্যমেই চিকিৎসা করে থাকি। এই পর্যায়ের আমাদের মূল উদ্দেশ্য কিন্তু রোগীকে নিরাময় করা না, বরং রোগীর কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করা, অর্থাৎ রোগীকে একটি ব্যথামুক্ত জীবনযাপন যাতে রোগী করতে পারে সেটা নিশ্চিত করা। উনি যাতে পরিবার পরিজনের সাথে অসুস্থ হওয়ার পূর্বে যেভাবে উনি লাইফ লিড করতেন সেটা যাতে উনি করতে পারে। এই পর্যায়ে আমরা শুধুমাত্র ওষুধের দ্বারা চিকিৎসা করে থাকি, কিন্তু এই চিকিৎসার উদ্দেশ্য কিন্তু রোগীকে সম্পূর্ণ নিরাময় করা না, বা এই পর্যায়ে সেটা সম্ভবও হয় না। প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিতে আছেন যাদের পরিবারের কোনো সদস্যের প্রোস্টেট ক্যান্সার আছে, অর্থাৎ কারো যদি পিতার প্রোস্টেট ক্যান্সার হয় তাহলে সন্তান হিসাবে তিনি প্রোস্টেট ক্যান্সারের অনেক বড় ঝুঁকিতে আছেন। কেউ যদি আধুনিক যে আমাদের লাইফস্টাইল বা জীবনাচরণ, জীবনযাত্রা, তার সাথে খুব অভ্যস্ত হয়ে পড়েন, সিঁড়ি ভাঙেন না, লিফট দিয়ে উপরে ওঠেন, সবসময় বাইরের খাবার খেতে পছন্দ করেন, তেল চর্বিযুক্ত খাবার খেতে পছন্দ করেন, শাকসবজি ফলমূল খুব একটা খান না, ধূমপান করেন, মদ্যপান করেন, এই যে আমাদের আধুনিক জীবনযাত্রার যে অনুষঙ্গগুলো, সেগুলোর সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত তারা এই প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিতে আছেন। একটা ছোট্ট টিপস দেওয়া যেতে পারে, সেটা হলো বেশি করে টমেটো খাওয়া। টমেটোতে যে উপাদান আছে সেটি কিন্তু প্রোস্টেট ক্যান্সার প্রক্রিয়াটাকে থামিয়ে দেয়, বন্ধ করে দেয়। সুতরাং এটা একটা টিপস হতে পারে, এটা একটা সবজি। সুতরাং অন্যান্য শাকসবজি ফলমূল আপনার প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে ফেলে। আপনি স্ক্রিনিংয়ের আওতায় আসতে পারেন। যাদের পরিবারে কারো প্রোস্টেট ক্যান্সার আছে তারা, বা যার পরিবারে কারো প্রোস্টেট ক্যান্সার নেই কিন্তু বয়স 40-এর অধিক, তিনি একটা প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আসতে পারেন। এটি এমন কঠিন কিছু না। কিছুদিন পর পর আপনি একটি রক্ত পরীক্ষা করবেন। রক্ত পরীক্ষাটির নাম সিরাম পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এছাড়া চিকিৎসকের মাধ্যমে একটি পরীক্ষা করা হয়, ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। সেটা করেও আমরা বুঝতে পারি প্রোস্টেট গ্রন্থিটি বড় হয়েছে কিনা। এই স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় থেকে কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন আপনার ক্যান্সার হয়েছে কি হয় নাই। এবং স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় যে ক্যান্সারগুলো শনাক্ত হয় সেগুলো শতভাগই হয় প্রাথমিক পর্যায়ের ক্যান্সার, এবং যেগুলো শতভাগ নিরাময় করা সম্ভব হয়।